প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র। প্রতিদিনের মতোই সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সম্মানিত অতিথি হয়ে আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক জনাব মঞ্জুর আহসান বুলবুল। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো যথারীতি সংবাদপত্রের শিরোনামগুলো আগে দেখে তারপর আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন। দেশ বিক্রির কথা বলে দালালরা, সংবাদ সম্মেলনে শেখ হাসিনা। শারীরিক অবস্থা অপরিবর্তিত, খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে মাঠে নামছে বিএনপি। অর্থ পাচারকারীরা নতুন গন্তব্যে। দৈনিক ইত্তেফাক। কিছু মানুষ এত টাকা বানায় যে দেশ ছেড়ে ভাগতে হয়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। এমপি আজিম হত্যাকাণ্ড, অর্থের যোগানদাতা হিসেবে নতুন নাম সামনে আসছে। মানবজমিন। চিনির দাম নিয়ে তুঘলকি কাণ্ড, বিশ্ববাজারে কমেছে 40, দেশে 3%। নোবেল পুরস্কারের আকাঙ্ক্ষা নেই, ডক্টর ইউনূসকে ঈর্ষা করার কি আছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। সমকাল। বেনজিরের পাসপোর্ট নিয়ে 15 কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ। যায় দিন। সার্বভৌমত্ব রক্ষা এবার কর্মসূচি দেবে বিএনপি। কালবেলা। চুক্তি কারসাজির গচ্চা দিচ্ছে বিমান। সরকারি চাকরেরা সম্পদের হিসাব দিতে চান না, বিধিতেই আটকে আছে। আজকের পত্রিকা। ভারতের সঙ্গে স্বার্থবিরোধী চুক্তি করেছে সরকার, বিএনপির অভিযোগ। দেশ রূপান্তর। দুর্নীতিকাণ্ডে আড়াল বাজারের আগুন, পুলিশ সার্ভিসের বিবৃতি, সাংবাদিকদের ভয় দেখানোয় আপত্তি যুক্তরাষ্ট্রের। সময়ের আলো। বয়সসীমা 37 হলেও চাকুরি পেলেন 41 বছর বয়সী, সোনালী ব্যাংকে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি। খবরের কাগজ। যেটা লাভজনক সেটাই নেব, তিস্তা নিয়ে ভারত চীনের প্রস্তাব। আলোকিত বাংলাদেশ। 23 দিনে প্রবাসী আয় $205 কোটি। দৈনিক বাংলা। শেখ হাসিনা দেশ বিক্রি করে না, স্বার্থ রক্ষা করে। করতোয়া। গঙ্গার পানি বন্টন নিয়ে মমতার অভিযোগ খারিজ মোদী সরকারের। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। উই উইল কনসিডার তিস্তা প্রপোজালস ফ্রম বোথ ইন্ডিয়া, চায়না অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্য বেস্ট, শেখ হাসিনা। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ মূলত প্রধান শিরোনাম, একই সংবাদপত্রে একাধিক প্রধান এবং উপপ্রধান শিরোনাম করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় দফায় 15 দিনের মধ্যে দ্বিতীয় দফায় ভারত সফরকে ঘিরে তিনি যে সংবাদ সম্মেলন করেছেন, সেই সংবাদ সম্মেলনের উপরে। এবং তার সবচেয়ে বেশি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা দেশ বিক্রি করে না, দেশের স্বার্থ রক্ষা করে, তার এমন একটি বক্তব্যকে ঘিরে এই শিরোনামটি করা হয়েছে। তো আপনি সংবাদ সম্মেলনে ছিলেন, কোন প্রেক্ষাপটে তিনি এই বক্তব্যটি দিয়েছেন এবং এই সম্পর্কে যদি আমরা প্রথমে জানতে চাই। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের একটা বড় ইতিবাচক দিক হচ্ছে তিনি সব প্রশ্ন গ্রহণ করেন এবং সব প্রশ্নের জবাব দেন। কাজেই সাংবাদিকরা কতটা ভালো, কতটা বড় প্রশ্ন করতে পারলো, এটা সাংবাদিকদের সাফল্য এবং ব্যর্থতা। তার দিক থেকে আমি কোনো ব্যর্থতা বা ইতস্ততা কখনো দেখি নেই যে তিনি প্রশ্ন নিচ্ছেন না, প্রশ্নের জবাব দিচ্ছেন না, সেই রকম। কাজে গতকালের সাংবাদিক সম্মেলনেও তাই হয়েছে। তো এখানে একটি প্রশ্ন করা হয়েছিল যেটি মানে তিনি ভারত থেকে ফিরে আসার আগেই যে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশ ট্রেন চলবে, সেই ট্রেনের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং বিরোধী দল বিশেষ করে বিএনপি বলছে যে ট্রেন চলাচলের মধ্য দিয়ে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে, ভারতের স্বার্থের কাছে। আরও অন্য প্রসঙ্গ টেনে, কিন্তু মূলত এইবার ট্রেন যাত্রার বিষয়টি নিয়েই এই কথাগুলি বলা হয়েছিল। তাই সেই প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা, মানে উনি তার বক্তব্যের মূল নির্দেশ ছিল যে এটি হচ্ছে কানেক্টিভিটির যোগ। কানেক্টিভিটির যোগ, আমাদের দেশের সঙ্গে আরেকটা দেশের ট্রেন যাত্রা যদি হয়, সেখানে আমাদের বাংলাদেশ থেকে পর্যটকরা যান, চিকিৎসার জন্য বহু মানুষ যান, আজমির শরীফে জিয়ারত করতে যান, সবাই তার বিমানে যেতে পারে না। যদি এরকম একটা কানেক্টিভিটি হয় তাহলে তো এটা আধুনিক বিশ্বেরই একটা উপাদান হতে পারে। পৃথিবীর বহু দেশের কন্টিনেন্টাল ট্রেন কানেকশনসও আছে। আমার ধারণা তিনি তাই থেকেই বলেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন মহাদেশের একটা ট্রেন কানেক্টিভিটি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। তো সেটি তিনি বলেছেন যে তিনি খুব মানে কিছুটা দৃঢ় বিশ্বাস নিয়ে বলেছেন যে আমি শুধুমাত্র প্রধানমন্ত্রী তো না, আমি এই দেশের যিনি প্রতিষ্ঠাতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, কাজে এই দেশটার প্রতি আমার দায় অনেক বেশি। কাজে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা কখনো দেশ বিক্রি করে না, এই প্রসঙ্গে তিনি কথাটি বলেছেন। আমরা শিরোনামে আরও দেখেছি যে তিস্তা চুক্তি নিয়ে অনেক আলোচনা হয়েছে বলে আমরা সংবাদে দেখতে পাই, এবং সেখানে একটি বিষয় শিরোনাম হিসেবে একাধিক সংবাদপত্রে এসছে যে তিস্তা প্রকল্প নিয়ে ভারত এবং চীনের প্রকল্প প্রস্তাব রয়েছে এবং তার মধ্যে যেটি বেশি ভালো বলে বিবেচনা করা হবে সেটি গ্রহণ করা হবে তিনি বলেছেন। তাই তিস্তা ইস্যুটা বাংলাদেশের সঙ্গে একটা দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়, কিন্তু এবার একটু বুঝতে হবে যে তিস্তা নদীর পানি প্রবাহ একটা অংশ, আর একটা হচ্ছে তিস্তা নদীর ব্যবস্থাপনা একটা অংশ। মাননীয় প্রধানমন্ত্রী এইবার যে ভারতের সাথে কথা বলেছেন তার মধ্যে তিস্তা নদীর ব্যবস্থাপনার কথাই বলেছেন। এই তিস্তা নদীর ব্যবস্থাপনা মানে হচ্ছে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় সেখানে পানি রক্ষা করা, পানি সংরক্ষণ করা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা, তিস্তার পার ঘিরে এমন কিছু প্রকল্প কাঠামো তৈরি করা যেটি বর্ষা মৌসুমে পানি ধরে রাখতে পারবে, শুষ্ক মৌসুমে পানি দিতে পারবে, শীতের মৌসুমে সেটা কৃষিকাজে ব্যবহার করা যাবে। তো এটি নিয়ে মূলত এবার ভারতের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু এটার সঙ্গে যদি জট পাকিয়ে গেছে যে পশ্চিমবঙ্গের একটা ভূমিকা। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি ভারতের মোদী সরকারকে চিঠি দিয়েছেন যে তিস্তা নিয়ে যে আলোচনা হচ্ছে সেই আলোচনায় পশ্চিমবঙ্গের সঙ্গে কনসাল্ট করা হয় নাই, আলোচনা করা হয় নাই। ভারতের যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে হচ্ছে যে কোনো কোনো বিষয়ের সঙ্গে যদি রাজ্যের স্বার্থ জড়িত থাকে তাহলে রাজ্যের অনুমোদন ছাড়া বা রাজ্যের সম্মতি ছাড়া সেরকম সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেই দিক থেকে পশ্চিমবঙ্গ যেহেতু তিস্তার কাঠামোর মধ্যে পড়ে এবং পশ্চিমবঙ্গের স্বার্থের সাথে জড়িত, কাজে তিস্তার বিষয়টাকে যদি বাংলাদেশের সঙ্গে মীমাংসা করতে হয় তাহলে পশ্চিমবঙ্গের একটা ভূমিকা লাগবে। এই মমতা ব্যানার্জির এই প্রসঙ্গটি একটু জটিল হয়েছে, শুধুমাত্র তিনি তিস্তা নিয়ে যে কথা বলছিলেন তা না। 2026 সনে আমাদের যে গঙ্গা চুক্তি আছে সেই গঙ্গা চুক্তিও নবায়নের সময় এসছে। তো এবার মাননীয় প্রধানমন্ত্রী সফরকালে এই বিষয়গুলি আলোচনা হয়েছে যে তিস্তার নদী ব্যবস্থাপনা, অভিন্ন নদীর পানি বন্টন, 2026 সালে গঙ্গার চুক্তি, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। সেই জন্য ভারত একটি প্রস্তাব দিয়েছে, তারা একটা টেকনিক্যাল টিম গঠন করবে। সেই টেকনিক্যাল টিম নিশ্চয়ই তার কাউন্টার পার্ট হিসেবে বাংলাদেশও করবে। আমরা এটাকে নিয়ে আলোচনা করব, দুই টিম নিয়ে আলোচনা করবো, আলোচনা করে এটা হবে, এটা ঠিক করা হবে। আর তিনি বলেছেন পশ্চিমবঙ্গের আপত্তি আছে কারণ পশ্চিমবঙ্গের নিজস্ব স্বার্থ আছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গায়ের জোরে কোনো কথা বলেন নাই, তিনি স্পষ্ট করেই বলেছেন যেখানে মমতা ব্যানার্জির অবস্থানটা পরিষ্কার, কারণ তাদের নদীর নাব্যতা কমে গেছে যার ফলে সেখানে পানি তারা ধরে রাখতে পারে না। এখন যখন পানি বর্ষার মৌসুমে উপচে পড়ে তখন আমরা পানি পাই, কিন্তু অন্য সময় পানি পাই না। কাজে পশ্চিমবঙ্গের স্বার্থ তিনি দেখছেন, এটাকেও তিনি ইতিবাচক দেখেছেন। তবে তিনি বলেছেন মমতা ব্যানার্জির সঙ্গে তার সম্পর্ক খুবই গভীর। দিল্লিতে যদি এইবার মমতা ব্যানার্জি থাকতেন তাহলে তার সঙ্গেও দেখা হতো, কিন্তু তিনি চেষ্টা করেছিলেন মোবাইল ফোনে কানেক্ট করতে পারেন নাই। তো কাজে তিনি আশাবাদী যে কোনো একটা সময় হয়তো মমতা ব্যানার্জির সঙ্গে কথা হবে। কিন্তু নদী ব্যবস্থাপনা এটা হলো পানি সরবরাহের ব্যাপারে বা গঙ্গা চুক্তি নবায়নের ব্যাপারে। কিন্তু তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে যে বিষয়টি সেটি নিয়ে জানেন যে আপনি চীন একটা প্রস্তাবনা দিয়ে রেখেছে, তারা এটাতে অন্তর্ভুক্ত হতে চায়। এইবার ভারতও বলেছে তারাও আগ্রহী হতে চায়। তো আমার উনি সুনির্দিষ্টভাবে বলেন নাই যে কোন প্রস্তাবটা গ্রহণ করবেন, তিনি বলেন যে টেকনিক্যাল টিমটি যে রিভাইজ করবে, ফিজিবিলিটি স্টাডি করবে, সেটি আমরা দেখব। চায়নার প্রস্তাবটা আমরা দেখব, যে প্রস্তাবটি বাংলাদেশের জন্য লাভজনক হবে, যেখান থেকে আমরা টাকা পাবো, সেই টাকা পরিশোধের শর্তাবলী যেটা সহজ হবে সেটাই আমরা নিব। কিন্তু তিনি বলেন নাই যে ভারতের প্রস্তাবটা আমরা গ্রহণ করছি বা চীনের প্রস্তাবটাই গ্রহণ করছি। দুটি প্রস্তাব আছে, তিনি এটার মধ্যে বাংলাদেশের স্বার্থের জন্য যেটা ভালো হবে সেটি গ্রহণ করবে। তবে সাধারণ মানুষের ধারণা এবং আমরাও মনে করি যে যেহেতু ভারতের সঙ্গে পানি প্রবাহের বিষয়টিও আছে, যদি তিস্তা নদী ব্যবস্থাপনা এবং পানি প্রবাহের যে বিষয়টি সেটি যদি একসঙ্গে একটা প্যাকেজের মধ্যে পাওয়া যায় তাহলে চীন তো আর পানি দিতে পারবে না, চীন তো শুধুমাত্র নদী ব্যবস্থাপনার অবকাঠামোগত জায়গাটাতে সহায়তা করবে। কাজে এই জায়গাটাতে ভারতের এই প্রস্তাবটা যদি এই প্যাকেজ আসে, মমতা ব্যানার্জি যদি রাজি হন, পশ্চিমবঙ্গ যদি রাজি হয়, তাহলে হয়তো একটা ভালো ফল হতে পারে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবেই বলেছেন যে আমরা সকল প্রস্তাব বিবেচনা করব, টেকনিক্যাল টিমের রিপোর্ট বিবেচনা করব, আমরা আমাদের আর্থিক সক্ষমতা বিবেচনা করব, যে ঋণ আমরা শোধ করতে পারবো, যে টাকা আমরা পাবো সেটা কত দ্রুত কতভাবে শোধ করতে পারবো, সহজে শোধ করতে পারবো, এই সমস্ত বিবেচনা করে সিদ্ধান্ত নিব। কাজে এটি নিয়ে বিভ্রান্তির কোনো এটাকে শুধুমাত্র পানি বন্টনের সঙ্গে সম্পর্কিত করে দেখার দরকার নাই।
কিন্তু আমরা জানি যে পশ্চিমবঙ্গের এই অবস্থানটি ভারতে দিল্লিতে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। আজকে আমাদের প্রেস কনফারেন্স, কালকে মমতা ব্যানার্জির চিঠির পরে আজকের পত্রিকা আমরা দেখছি যে ভারতের কেন্দ্রীয় সরকার বলেছে যে তারা মমতা ব্যানার্জির অভিযোগ সব সত্য নয়। এটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। আপনি জানেন লোকসভা নির্বাচন হয়েছে, কিছুদিন পরে বিধানসভা নির্বাচন, কাজে পশ্চিমবঙ্গের এই নির্বাচনগুলিকে মাথায় রাখতে হবে। কেন্দ্র সরকারও লোকসভা নির্বাচনে কিছু কিছু কম ভোটে হেরে গেছে, সেগুলি বিধানসভায় কভার করার চেষ্টা করবে। কাজে ভারতের একটা অভ্যন্তরীণ রাজনীতি এখানে আছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থান খুব স্পষ্ট। তিনি বলেছেন যেটা আমাদের জন্য ভালো হবে সেটি আমরা গ্রহণ করব। এই সংবাদ সম্মেলনকে ঘিরে আমরা আরেকটি শিরোনাম দেখেছি, এটিও একাধিক সংবাদপত্রে এসেছে। ডক্টর ইউনূস বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি কাউকে ঈর্ষা করেন না, এবং আপনি যেটি বলেছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু রহমান শেখ মুজিবুর রহমানের কন্যা, সেই উদ্ধৃতি প্রশ্নটি আমি করেছিলাম। আপনি জানেন যে গত 24শে জুন টাইম ম্যাগাজিনে একটি নিবন্ধ ছাপা হয়েছে ডক্টর ইউনূসকে নিয়ে। সেই নিবন্ধটি আমি পড়েছি। খুব ইনডেপথ স্টোরি এটা বলা যাবে না, কিন্তু ভাসমান একটা স্টোরি, এবং সেটার মধ্যে প্রচলিত ডক্টর ইউনূস কেন্দ্রিক প্রচলিত কথাবার্তাগুলি আছে, মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থান আছে। সেখানে খুব স্পষ্টভাবে কতগুলি বলা হয়েছে যে শেখ হাসিনা কেন ডক্টর ইউনূসকে পছন্দ করেন না। তার মধ্যে বলা হয়েছে যে ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন, এটা তার ঈর্ষার একটি কারণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করতেন যে তিনি পার্বত্য শান্তি চুক্তি বা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মধ্যে দিয়ে যে অবস্থানে ছিলেন তার একটা নোবেল পাওয়া পুরস্কার ছিল। এইসব বিষয় নিয়ে আমি পুরো রিপোর্টটাতে যেটি দেখেছি খুব মানে ইনভেস্টিগেটিভ উপাদান কম, কিন্তু প্রচলিত কথাবার্তা, প্রচলিত যে যা আছে। সেখানে আরেকটা বলা হয়েছে যে ইউনূসের বিরুদ্ধে সরকার তার সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে, ইনক্লুডিং জুডিশিয়ারি। সেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। প্রথমত হচ্ছে যে রাষ্ট্র ইউনূসের বিরুদ্ধে কোনো মামলা করে নাই, মামলা করেছে লেবার কোর্টের লোকজন, মামলা করেছে ট্যাক্স ডিপার্টমেন্ট। কাজে এটা রাষ্ট্রের কোনো ইন্টারভেনশন নাই। 1 2 নম্বর তিনি বলেছেন যে নোবেল পুরস্কার নিয়ে আমার আগ্রহ নেই, আমি আগ্রহ দেখাইনি কখনো। যখন পার্বত্য শান্তি চুক্তি হলো তখন লেখালেখি হয়েছিল, কিন্তু আমি এটার জন্য একদম হত্যে দিয়ে পড়েছি এরকম মনে করার কোনো কারণ নাই। 3 নম্বর বলেছেন যে ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকে এই উচ্চতে নিয়ে যাওয়ার জন্য আমি দেশে সহায়তা করেছি। আন্তর্জাতিক মাইক্রো ক্রেডিট যে সামিট হয়, সেই সামিটে আমি চেয়ার ছিলাম। তখন আমার একটা ধারণা ছিল যে মাইক্রো ক্রেডিট একটা বড় মাপের কাজ দারিদ্র্য বিমোচনের জন্য, সেই জন্য আমি সহায়তা করেছি, আর্থিক সহায়তা করেছি। গ্রামীণ ফোনের যে প্রতিষ্ঠা লগ্ন সেই সময় সহায়তা করেছি। কাজে আমি তো সবচেয়ে বেশি সহায়তা করেছি। এটা সমস্যাটা তৈরি হলো যখন তিনি নিজে কোর্টে গেলেন, তাকে যখন সরকারের বিধি অনুযায়ী যে এমডির বয়সসীমা সেটা যখন পার হয়ে গেল, তখন সেন্ট্রাল ব্যাংক বললো যে আপনি তো আর এমডি থাকতে পারেন না। তাকে বলা হয়েছিল অন্য সম্মানজনক একটা পদ দেওয়ার জন্য, এম এ মুহিত সাহেব আগের মন্ত্রী, কিন্তু তিনি গেলেন না। তিনি নিজে কোর্টে গেলেন, কোর্টে গিয়ে তিনি হারলেন, এবং এই হারার মধ্য দিয়ে তিনি ক্ষুব্ধ হলেন যে তিনি আর গ্রামীণ ব্যাংকের এমডি থাকতে পারেন না। তো এই বিষয়টা নিয়ে যে ক্রাইম ম্যাগাজিনে যে প্রতিবেদনটি ছাপা হয়েছে, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি, কারণ কালকে দিনের বেলা আমরা পেয়েছি, এটা কালকে আমেরিকায় দিনের বেলা, আমরা রাতে পেয়েছি, এবং রাতেই তিনি হয়তো দেখেছেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি এটা পড়েছেন কিনা। তিনি বলছেন আমি পড়েছি, এবং সেই প্রেক্ষাপটে তিনি জবাবগুলি দিয়েছেন, এবং যে জবাবগুলি খুব ভাসমান কিছু কথাবার্তা। এই রিপোর্টের মধ্যে খুব ইনভেস্টিগেটিভ কিছু নাই যেটি দিয়ে বড় তর্ক হতে পারে। বরং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গ্রামীণ ব্যাংকে আমি কি করেছি, ডক্টর ইউনূস সাহেব কী করেছেন, এটি নিয়ে উনি বলেছেন মামলা চলছে, বেশি বলতে পারি না, তবে তিনি চাইলে পরে আমেরিকান স্টাইলে বিতর্ক হতে পারে, আমি বিতর্কে অংশ নিতে রাজি আছি। এই সংবাদ সম্মেলন ঘিরে আপনার কাছে আর কি মনে হয়েছে যেটি এই সময়ের জন্য উপযোগী বক্তব্য বলে আপনি মনে করেন? না, সেটা যদি আমরা যতগুলি প্রশ্ন করেছি সেগুলি পুরোপুরি তিনি জবাব দিয়েছেন, কোনোটা ইনকমপ্লিট বা এরিয়া যান নাই তিনি। আমার মনে হয় এই সময়ের বার্নিং পয়েন্ট ছিল যে ভারতের, কারণ সম্মেলনটি ছিল ভারতের সর্বশেষ সফর কেন্দ্রিক, কাজে ভারত কেন্দ্রিক সফর কেন্দ্রিক যে প্রশ্ন সবগুলি জবাব দিয়েছেন, ডক্টর ইউনূসের জবাবটা দিয়েছেন। আরও 2-1টা ছোটো ছোটো বিষয় ছিল, যেমন ধরেন চ্যানেলের শাহেক সিরাজ সাহেব তিনি প্রশ্ন করেছেন যে রাসেল ভাইপারের যে আতঙ্ক, তিনি বলেছেন দেখেন এটা তো সরকারিভাবে তো আর কিছু করা যায় না, কিন্তু এটা একটা ক্যাম্পেইন তৈরি হওয়া দরকার। সেই ক্যাম্পেইনের মধ্যে গণমাধ্যমগুলি করতে পারে, সরকারি প্রতিষ্ঠানগুলি তো প্রতিদিন করছেই, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় করছে। তিনি বলছেন এটা সচেতনতা তৈরি, সাপ মেরে ফেলাটাও সমাধান না,
তিনি পরিষ্কারভাবেই বলেছেন যে সাপ মারলাম এই অভিযান তো আর সমর্থনযোগ্য নয়। আবার মানুষ যাতে বিপদগ্রস্ত না হয় সেটার জন্য তিনি সবাইকে মানে সচেতন থাকার কথা বলেছেন। এই বিষয়গুলি আমার মনে হয় যে, তো এই বিষয়তে আমরা যেটা প্রশ্ন করতে পারিনি যে সাম্প্রতিককালে যে দুর্নীতির যে অভিযোগগুলি বাজারে উচ্চপদস্থ কর্মকর্তাদের, সেটি নিয়ে হয়তো একটা প্রশ্ন করা যেতে পারত। হয়তো মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে দুর্নীতি সম্পর্কে জিরো টলারেন্স, কিন্তু তারপর একটা তার স্পষ্ট অবস্থান আমরা জানতে পারতাম, কিন্তু সেই প্রশ্নটা আমরা করতে পারি নাই। সেটা হচ্ছে আমাদের দিক থেকে আমি ব্যর্থ। তবে সেই শিরোনাম আমরা সংবাদপত্রে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু ভিন্ন শিরোনামে যাই, সেখানে আমরা দেখি দুর্নীতিকাণ্ডে আড়াল বাজারের আগুন, দুটো প্রসঙ্গ একই সঙ্গে। হ্যাঁ, মানে বাংলাদেশ তো আপনি খবরের মানে সংবাদের লোক, কাজে আপনি জানেন যে বাংলাদেশের খবর, আমি সেদিন বলি যে কখনো রাজনৈতিক সংকট, কখনো প্রশাসনিক সংকট, কখনো এই দুর্নীতি নিয়ে যে কথাবার্তা সেগুলি, দ্রব্যমূল্য বৃদ্ধি সেগুলি আছে, না তাহলে কখনো পরিমণি আছে, কখনো জায়েদ খান আছে, মানে ডিপ জল আছে, মানে বাংলাদেশে খবরের অন্ত নাই। তো কিন্তু এই যে মানে দুইটি যেমন আনার হত্যাকাণ্ড, মানে মোটামুটি একটু পিছনেই চলে গেল, কিন্তু দুর্নীতির বিষয়টা নিয়ে আরও কিছুদিন থাকবে, কারণ এটা প্রভাবশালী মানুষদের দুর্নীতির খবর। সেদিন কি বলে, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান একটি কথা বলেছিলেন দুর্নীতি সম্পর্কে, যে দুর্নীতি দমন কমিশন হচ্ছে দুর্নীতি ঠেকানোর জন্য একটা বাঁধের মতো, বন্যার পানি ঠেকানোর জন্য যেরকম বাঁধ দেওয়া সেরকম বাঁধের মতো। তিনি কিছুটা হতাশা ব্যক্ত করে বলেছিলেন, দুর্নীতির সকল উৎসমুখ খোলা রেখে আপনি যদি দুর্নীতি দমনকে বলেন এই বাঁধ দিয়ে দুর্নীতি ঠেকাতে হবে, এটা সম্ভব না। কারণ এবং তিনি এটি বলতে চেয়েছিলেন যে এত সর্বব্যাপী সকল জায়গাতে যে দুর্নীতি, সেই দুর্নীতির ধাক্কা এই বাঁধকে নড়বড়ে করে ফেলবে। এবং আমরা দেখছি যে হ্যাঁ, এমন প্রভাবশালী মহল, এমন নানাভাবে কানেক্টেড মহল, তারা যেভাবে দুর্নীতি করছেন, দুদকের একার পক্ষে এটা সামাল দেওয়া খুব মুশকিল। কাজে সরকারের জিরো টলারেন্স নীতি পার্লামেন্টেও আমরা দেখতে আলোচনা হয়েছে, সেখানেও বলা হয়েছে যে দুর্নীতি হলেই মানুষ চোখ আঙুল তুলে রাজনীতিবিদদের দিকে, কিন্তু আমরা দেখছি যে টাকা বেশি হচ্ছে সরকারি কর্মকর্তাদের দিকে, তাদের বারবার বেতন বাড়ানো হয়েছে, তারপরেও তাদের কমতির দিকে নাই। যে আলোচনাটা দীর্ঘদিন জারি থাকতে হবে, এবং এটি শুধু দুদকের কাঁধে পুরো বন্দুকটা না ঠেলে দিয়ে বিভিন্ন, যেমন এই যে মতিউর 4বার দুদক থেকেই নাকি ক্লিন চিট পেয়েছে, তো সেই দুদক থেকে ক্লিন চিট পেয়েছে মানে সে কাগজপত্রগুলি এমনভাবে গুছিয়ে দুদকে নিয়ে গেছে যে দুদকের এই ক্লিন চিট দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো কাজে এই যে একটা চক্র, মানে সেই চক্রটাকে ধরবার জন্যে সরকারের জিরো টলারেন্স নীতির কথা আমরা শূন্য সহিষ্ণুতা নীতির কথা আমরা শুনি, কিন্তু এটার একটা প্রকাশ্য যদি না থাকে এবং সকল সরকারি মহলে যদি সুপারভাইজারি লেভেলগুলি সক্রিয় না হয়, কারণ আপনি ওই যেটি চেয়ারম্যান মহোদয় বলেছেন যে উৎসমুখ খোলা রাখবেন, কেউ কোনো দিকে তাকাবেন না, কেউ বাধা দিবেন না, কেউ সুপারভাইজ করবেন না, কেউ তত্ত্বাবধান করবেন না, কিন্তু ধাক্কা এসে লাগবে দুদকের উপরে, তখন এই চাপ দুদকের পক্ষে একার পক্ষে নেওয়া খুব মুশকিল। যে আলোচনাটা আমার মনে হয় জারি থাকবে, এবং আমাদের মিডিয়ার দায়িত্ব হবে এটাকে যতটুকু সময় জাগ্রত রাখা। প্লাস ওই যে আনার হত্যাকাণ্ড, সেটাও একটু কিছুটা দূরে সরে গেছে। বাজেট পাস হবে 30 তারিখে, তারপর মূল্যস্ফীতি কী হবে, সাধারণ মানুষের দেখেন, আমরা মিডিয়া যারা পড়ি, মিডিয়ার এই আলোচনা করি, তারা একটা শ্রেণীর মানুষ, কিন্তু একেবারে সাধারণ মানুষের জীবনের সাথে মূল্যস্ফীতি এত গভীরভাবে জড়িত যে একটা জিনিসের দাম যদি আর একটু বাড়ে, তাদের পক্ষে জীবন চালানো খুব মুশকিল। যারা মানে মাসোহারা মাসিক বেতন পান, নানা উদ্বৃত্ত অর্থ উপার্জন করেন, তাদের হতে এটা গায়ে লাগে না, কিন্তু যাদের একমাত্র জীবিকার জন্যই কিছু কাজ করতে হয়, তো এবং মানে একদম দেয়ালে পিঠ থেকে দেওয়ার মতো অবস্থা, তাদের জন্য কিন্তু খুব খারাপ অবস্থা। কাজে আমি মনে করি যে এই বিষয়গুলো আলোচনার মধ্যে থাকা উচিত। হ্যাঁ, শারীরিক অবস্থা অপরিবর্তিত, খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে মাঠে নামছে বিএনপি, এরকম একটি শিরোনাম আমরা দীর্ঘদিন পরে আমাদের সামনে পাচ্ছি। বিএনপি বড় দল, সংসদের বাইরে বড় দল, তারা নানা ইস্যুতে আন্দোলন তৈরি করতে পারে, আর এটাও তাদের জন্য উদ্বেগের কারণ তো বটেই। তাদের নেত্রী জেলখানায় এবং মানে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, কিন্তু এই যে তাকে বিদেশে না নিলে চিকিৎসা হবে না, এটা বিএনপি নেতারা গত 2 বছরে কতবার বলেছেন, কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে তার চিকিৎসাটা হচ্ছে। আর তাকে যদি বাইরে যেতে দিতে হয়, তাহলে
একটি মানে মাননীয় প্রধানমন্ত্রী নিজের ব্যক্তিগত ঔদার্যের কারণের জন্য জেলখানার না থেকে তিনি বাড়িতে থাকছেন, তার দলের নেতাদের সঙ্গে দেখা করছেন। একজন কারাবন্দী, দণ্ডিত কারাবন্দীর নেত্রী, তাকে যতটা সম্মান এখানে দেওয়া হয়েছে, যতটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, আমি মনে করি যে যথেষ্টই দেওয়া হয়েছে এবং দেশের প্রেক্ষিতে আরও দেওয়া হচ্ছে। কিন্তু তাকে যদি বাইরে যেতে দেওয়া হয়, এটা একটা বড় দৃষ্টান্ত হবে। সেই দৃষ্টান্ত আমি জানি না আমাদের দেশের জন্য কতটা ভালো হবে। অর্থ পাচারকারীরা নতুন গন্তব্যে, শিরোনামটি এরকম যে সুইস ব্যাংকের নাম আমরা শুনতাম পাচারের জনপ্রিয় গন্তব্য হিসেবে। বলা হচ্ছে যে গোপনীয়তা নিয়ে প্রশ্ন ওঠায় বা সন্দেহ দেখা দেওয়ায় তারা এখন অন্যদিকে যাচ্ছেন এবং তার মধ্যে দুবাই এবং সিঙ্গাপুরের কথা আসছে সামনের দিকে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে প্রেস কনফারেন্সে একটি কথা বলেছিলেন যে কিছু মানুষের লোভ এত বেশি, এত টাকা তারা উপার্জন করেন যে সেই টাকা রক্ষা করার জন্য তারা দেশে থাকতে পারেন না। তারপরে টাকাই উপার্জন করলেন জীবন ভালোভাবে যাপনের জন্য, কিন্তু চলে যেতে হলো আপনাকে বাইরে। আমার ধারণা এই খবরের সঙ্গে তার একটা সংযোগ আছে। এই যে লোকজন প্রথম জীবন কাটালেন তারা ভালো মানুষ হবেন, আর জীবন যখন শুরু করলেন তখন পুরো সময় ব্যয় করলেন টাকার জন্যে, আর তারপরে যখন টাকা অনেক বেশি হয়ে গেল এটাকে রক্ষা করার জন্য প্রথমে এক ব্যাংকে গেলেন, সুইস ব্যাংকে গেলেন। তারপর যখন দেখলেন যে সেখানেও সব মানে রাখা যাচ্ছে না, তখন তারা আরেক রাষ্ট্রে যাচ্ছেন, দুবাই বা সিঙ্গাপুরের কথা বললেন, সেখানে যাচ্ছেন। তো এইটা কি কোনো জীবন হলো আপনি বলেন? মানে একটা মানুষ ভালো থাকার জন্যই তো বড় হবে, ইনকাম করবে এবং ভালো থাকার জন্যই মানে তার যে পরিবার নিয়ে আজকে যে ধরেন রাজস্ব বোর্ডে যে কর্মকর্তার কথা আমরা শুনি, সেই ভদ্রলোক তার কোথায় প্রথম স্ত্রী, কোথায় দ্বিতীয় স্ত্রী, কোথায় পুত্র, কোথায় কন্যা, তিনি কোথায়, কোথায় সম্পদ। মানে আমরা যে মানে ধর্মীয় বক্তৃতায় শুনি যে আপনি যখন মারা যাবেন তখন আপনার সম্পদ ধন সম্পত্তির কোনো মূল্য নাই, কিন্তু আমি তো দেখি জীবিত অবস্থাতেই লোকজনের ধন সম্পত্তির কোনো মূল্য নাই। এইখানে রিসোর্ট, এইখানে জমি, এখানে বাড়ি, তারা তো জীবিত অবস্থাতেই তো সেই কবরে যাওয়ার যে অবস্থা সেই রকম হচ্ছে। আপনি মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, পড়াশোনা দিয়ে একটা জায়গায় উঠলেন, ক্ষমতা পেলেন, দায়িত্ব পেলেন, ক্ষমতা না ঠিক দায়িত্ব পেলেন, সেই দায়িত্বের মধ্যে দিয়ে আপনি আপনার সম্পদ তৈরি করলেন, তাতে তো কোনো দোষের কিছু নাই। সম্পদ তৈরি হবেই, কারণ আপনি পড়াশোনা করেছেন, চাকরি করেছেন, সেই চাকরি বিনিয়োগ করেছেন। সম্পদ বেশি হওয়া সবসময় অপরাধ তা না, কিন্তু বেশি সম্পদ যদি অবৈধ উপায়ে, অসৎ উপায়ে হয়, সেটা হলো প্রশ্ন। এবং সেই সম্পদ, অবৈধ উপায়ে অর্জিত সম্পদ প্রোটেক্ট করার জন্য আপনি সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন, সারা পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছেন, এবং যেসব দেশে ঘুরে বেড়াচ্ছেন সেখানে আপনার কোনো সামাজিক মর্যাদা নাই, শুধুমাত্র টাকার প্যাকেট বুকের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কেউ আপনাকে বাংলাদেশে তো একসময় মানুষ সালাম দিত, স্যার বলতো। যেসব দেশে ঘুরে বেড়াচ্ছেন টাকার জন্য, সেই দেশে কে দেখবে আপনাকে? মানে তো কাজে মর্যাদা নাই, সম্মান নাই, দেশ নাই, পরিবার নাই। তো এই জীবনের কি অর্থ আমি তো বুঝি না। মানে এটা একটা হচ্ছে দুর্নীতির শাস্তি হবে সেটা, আরেকটা হচ্ছে যে এই যে মানে হিউম্যান লাইফ দিয়ে যদি আমরা বিবেচনা করি, মনুষ্য জীবন নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে তো এই জীবনের কোনো মূল্য নাই। মাননীয় প্রধানমন্ত্রী খুব কষ্ট করে বলেছেন যে এত লোভ, এত টাকা, দেশেই থাকতে পারেন না, তাহলে এই টাকার মানে কি? তো এই প্রশ্নটা মানে যাদেরকে করা হয়েছে তারা যদি বোঝেন, যারা এরকম প্রচুর টাকা দুহাতে ইনকাম করছেন দেশ বিদেশে চলে যাওয়ার জন্যে, দেশ ছেড়ে চলে যাওয়ার জন্যে, তাদের মনের মধ্যে যদি একটুখানি জাগ্রত হয়, আমার মনে হয় সেটা খুব বড় কাজ হয়। কাজেই কারণ মানুষ একটা সুস্থ পারিবারিক, সামাজিক, মর্যাদাময় জীবন নিয়েই বাঁচতে চায়, সেটাই মনুষ্য জীবন। কিন্তু যাদের মধ্যে এর কিছুই নাই, মর্যাদাবোধ নাই, পরিবার নাই, সমাজ নাই, দেশ নাই, সেই সম্পদের কি মূল্য? আমার ধারণা যে এখন বোধহয় বুঝবার সময় এসছে। অনেক অনেক ধন্যবাদ জানাব মঞ্জুরুল হাসান বুলবুল আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।